অ্যানাদার ডেথ ফোরকাস্ট। এই নিয়ে 3 নম্বর, খুন কে হবে জানা গেছে, কিন্তু ভগবানই জানে লাশটা কবে কোথায় পাওয়া যাবে। এভাবে একটা খুনিকে ট্র্যাক করা যায়? এডিজি শিশির সেন কপালে সুস্পষ্ট ভাঁজ, ঘরে চিল্ড এসির শীতল আমেজ সত্ত্বেও তিনি রীতিমতো ঘামছেন। রুমালে বারবার মুখ মোছার ফলে ফর্সা মুখ লাল হয়ে গিয়েছে। মুখ দেখেই বোঝা যায় প্রবল চাপে আছেন। একটু অসহিষ্ণু ভঙ্গিতেই বললেন, এরম খুনি আমি আমার নিজের ক্যারিয়ারের বাপের জন্যও দেখিনি। প্রত্যেকবার খুন করার আগে ফেসবুকে ফোরকাস্ট করছে মেয়েটা। বলতে বলতে মাথা নাড়লেন তিনি। সরি, মেয়ে কিনা স্পষ্ট জানি না, পুরুষও হতে পারে, কিন্তু ফেসবুক প্রোফাইলে একটা মেয়ের ছবিই দেওয়া আছে। পুলিশও সন্দেহ করছে যে কোনো মেয়ে এর সঙ্গে ডেফিনেটলি যুক্ত আছে, আর সে কিনা একটা লোকের মরার আগেই মৃত্যুর ফোরকাস্ট করে বসে থাকে, অথচ কেউ কিছুই করতে পারছে না। এ তো ওপেন চ্যালেঞ্জ। ব্যানার্জি, মিডিয়া এরপর স্রেফ পুলিশ আর প্রশাসনের মুখে কালি মাখাবে। অধিরাজ নির্বাক অথচ শান্ত দৃষ্টিতে এডিজি সেনের দিকে তাকিয়ে আছে। তার মুখে অবশ্য কোনো উত্তেজনার চিহ্ন নেই। সে বেশ কিছুদিন ধরে সর্বনাশিনীর কেসটা ফলো করছে। টেলিভিশনে, সোশ্যাল মিডিয়ায় এখন এই নামই বহু চর্চিত। এরকম ঘটনার সাক্ষী আগে কখনো হয়নি এ শহর। পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু এ রহস্যের তল পায়নি। শেষ পর্যন্ত তারা হাত তুলে নিয়ে সিআইডি হোমিসাইড কেস ফাইল দিয়ে দিতে বাধ্য হয়েছে। লোকটা বা মেয়েটাকে তা কেউ জানে না। তার নাম, ধাম, ঠিকানা কিছুই জানা নেই। থাকার মধ্যে আছে শুধু অপূর্ব এক কৃষ্ণাঙ্গীর ছবি দেওয়া একটা প্রোফাইল। ফেসবুক প্রোফাইলটির নাম সর্বনাশিনী। কালে হলে কি হবে, এমন অপূর্ব সুন্দর নারী খুব কমই চোখে পড়ে। আর কি চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো দেহ সৌষ্ঠব তার। প্রথমে সকলেই ভেবেছিল এটা একটা ফেক প্রোফাইল, কিন্তু মেয়েটির অ্যালবামে তার এমন একাধিক ব্যক্তিগত ফটো আছে যেগুলো সচরাচর ফেক প্রোফাইলে থাকে না। অনেক পুরুষই সেই সৌন্দর্য দেখে কুপকাত হয়েছিল। তখন কে জানতো যে এই সৌন্দর্যের পেছনে সত্যি সত্যি সর্বনাশ লুকিয়ে রয়েছে? আজ থেকে প্রায় বছরখানেক আগে কলকাতা পুলিশ বাইপাসের শুনশান এলাকায় একটা মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটিকে দেখেই বোঝা যায় যে মৃত ব্যক্তি খুব সাধারণ মানুষ নয়। লাশের পরনে দামি পরিচ্ছদ, হাতে লাখখানেক টাকার বিদেশি ঘড়ি, দামি রত্নখচিত আংটি, দামি মোবাইল এবং সর্বোপরি মানুষটির অভিজাত চেহারা স্পষ্ট বলে দেয় যে লোকটি রীতিমতো অর্থবান। অথচ সেই লোকটির লাশ এরকম বেওয়ারিশ অবস্থায় চোখের মধ্যে পড়ে আছে। পুলিশ মোবাইলের সাহায্যেই মৃত ব্যক্তির পরিচয় খুঁজে বার করে। ভদ্রলোকের নাম সঞ্জীব রায়চৌধুরী। সাংঘাতিক নাম করা বিজনেস টাইকুন, না হলেও যথেষ্ট বিত্তবান। এক কথায় টাকার কুমির বলা যায়। তার স্ত্রীর কাছ থেকে জানা গেল যতটা গুণবান ব্যবসায়ী তিনি ছিলেন, ঠিক ততটাই সর্বগুণ সম্পন্ন চরিত্রহীন। মদ, মাংস আর মেয়ের একনিষ্ঠ সাধক তিনি। তার জীবনে একের পর এক নারী এসেছে। মেয়েদের ব্যাপারে তিনি উদারহস্ত। তবে সম্প্রতি কোনো এক সুন্দরীর খপ্পরে পড়ে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন। কিন্তু বিবাহ বিচ্ছেদ হওয়ার আগেই তার জীবনের সঙ্গেই বিচ্ছেদ হয়ে গেল। অবশ্য তাতে যে স্ত্রী বিশেষ দুঃখিত নন তা বুঝতে পুলিশের অসুবিধে হয়নি। ভদ্রমহিলা স্পষ্টই জানিয়েছিলেন কোনো সুন্দরীর সঙ্গে তার স্বামীর সম্পর্ক ছিল, তা তিনি জানেন না। তবে জানেন যে মিস্টার চৌধুরী কিছুদিনের জন্য বিজনেস ট্রিপে গিয়েছিলেন। অবশ্য তার স্ত্রীর সন্দেহ বিজনেস ট্রিপ নয়, মৃত্যুর সময় সঞ্জীব তার সেই গোপন প্রেমিকার সঙ্গেই ছিলেন এবং সেই সুন্দরী তাকে জমালয়ে পাঠিয়েছে। স্বাভাবিকভাবেই পুলিশ ভিকটিমের স্ত্রীর ওপর সন্দেহের তীর বহাল রেখেছিল। বলাই বাহুল্য যে অবিশ্বাসী স্বামী পরনারীতে আসক্ত, তাকে কোনো স্ত্রী ধূপ ধুনো দিয়ে পুজো করবেন না,
তার উপর ডিভোর্স হলে মিসেস রায়চৌধুরীকে পথে বসাতে হতো। সুতরাং দুটো মোটিভই তার কাছে ছিল, প্রতিশোধ আর অগাধ অর্থ। এই অবধি পুলিশ তদন্ত কোনো রকমে বাধা পায়নি। তারা খুনের থিওরি নিয়েই এগোচ্ছিল, যদিও লাশে অস্বাভাবিক মৃত্যুর কোনো চিহ্ন ছিল না। শুধু একটা খটকা তো ছিলই। সঞ্জীব রায়চৌধুরীর মতন লোকের যদি স্বাভাবিক মৃত্যু হতো তবে দেহটা এমন বেওয়ারিশ পড়ে থাকতো না। তার সঙ্গে গাড়ি ছিল, সেটা কোথায় গেল? লুটপাটের কেস হলে তার দেহ দামি দামি জিনিস থাকারও কথা নয়। তাছাড়া ট্যুরের নাম করে তিনি ছিলেনই বা কোথায়? সত্যি কি বাইরে কোথাও গিয়েছিলেন? গল্পটা সত্যি ছিল না গল্পটা তার স্ত্রীর কল্পনাপ্রসূত, সেটা জানার বিষয়। পুলিশ যখন এইসব প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছিল, ঠিক তখনই ফরেন্সিক রিপোর্ট তাদের মাথায় দুম করে এক হাতুড়ির বাড়ি বসিয়ে দিল। ফরেন্সিক বিশেষজ্ঞ স্পষ্ট জানালেন, সঞ্জীব রায়চৌধুরীর মৃত্যুর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। তার মৃত্যুর কারণ ম্যাসিভ লিভার ড্যামেজ, অ্যাকিউট হেপাটিক ও রেনাল ফেইলিওর। তার পাকস্থলীতে কোনো রকম খাদ্য ছিল না। দেহের কোথাও কোনো রকম বিষের অস্তিত্ব পাওয়া যায়নি। সঞ্জীবের যে অতিরিক্ত পরিমাণে মদ্যপানের নেশা ছিল তা প্রায় সবাই জানে। তাই একজন ক্রনিক মাতালের ক্ষেত্রে এই ধরনের মৃত্যু মোটেই অস্বাভাবিক নয়। পুলিশ যখন লাশ পায় তার প্রায় 96 ঘন্টা আগে তিনি মারা গিয়েছেন। এই রকম রিপোর্টের পর পুলিশ আর বিশেষ কিছুই করার থাকে না। ভিকটিমের স্বাভাবিক মৃত্যু হলে কারোর ওপর কেস করা যায় না। সঞ্জীবের স্ত্রীও খুব একটা উৎসাহ দেখাননি, ফলস্বরূপ কেসটা চাপা পড়ে যায়। কিন্তু আদৌ এখানে থেমে থাকলো না। এর ঠিক 3 মাস পরে ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি। এবার দেহটা একটা আবর্জনা স্তূপে পাওয়া গেল। ভিকটিম মাঝারি মানের রিয়েল এস্টেট ব্যবসায়ী অর্জুন শিকদার। তিনিও সঞ্জীব রায়চৌধুরীর মতোই নারী প্রেমিক ও অত্যধিক মদ্যপানে অভ্যস্ত। তার স্ত্রীর বিবৃতির সঙ্গে সঞ্জীববাবুর স্ত্রীর বক্তব্যের অদ্ভুত মিল। অর্জুনও নাকি কোনো অজ্ঞাত ট্যুরে ছিলেন এবং কোনো দিলটোর সুন্দরী তাকে কবজা করে ফেলেছিল। মৃত্যুর কারণ এবারও এক, ম্যাসিভ লিভার ড্যামেজ, অ্যাকিউট হেপাটিক ও রেনাল ফেলিওর। মৃত্যু হয়েছে যথারীতি মৃতদেহ আবিষ্কারের আনুমানিক 5 দিন আগে। ফরেন্সিক অবশ্য এবার একটা নতুন তথ্য জুড়ল। সঞ্জীবের ক্ষেত্রে হয়তো বিষয়টা তেমন খুঁটিয়ে দেখা হয়নি। এবার মৃতদেহের বেশ কিছু লাভ বাইটের দাগ পাওয়া গেল। বিশেষজ্ঞ জানালেন ভোগ চিহ্নগুলো খুব পুরনো নয়। অর্জুন সেক্সুয়ালি অ্যাক্টিভ ছিলেন এবং সম্ভবত মৃত্যুর আগে কোনো নারীর সঙ্গে দৈহিকভাবে মিলিত হয়েছিলেন। এবার পুলিশ বেশ সন্দেহ করল, হুবহু একই ঘটনা দুজনের সঙ্গে কি করে ঘটতে পারে? এটা কি নিতান্তই কাকতালীয়? পুলিশের তদন্তকারী অফিসার ব্যাপারটা ঠিক হজম হলো না। ভিসেরা টেস্ট হলো ভিকটিমের, কিন্তু এমনই কপাল যে এবার কোনো বিষের অস্তিত্ব পাওয়া গেল না। লোকটার মৃত্যু সম্পূর্ণ স্বাভাবিক বলেই মেনে নিতে হলো। ফরেন্সিক এবারও ফেল মারল। তবুও পুলিশ অফিসার হাল ছাড়লেন না। তার মাথায় অনেক প্রশ্ন ঘুরছিল। বিষের অস্তিত্ব নেই ঠিকই, কিন্তু দুজনের মৃত্যুই অদ্ভুতভাবে একরকম। দুজনেই রীতিমতো বিত্তবান, দুজনেই বাড়িতে বিক্ষুব্ধ স্ত্রী উপস্থিত, দুজনেরই মৃত্যু আগের ট্যুরে গিয়েছিলেন। সম্ভবত রহস্যময়ী নারীর উপস্থিতি তো আছেই। অন্তত অর্জুনের ক্ষেত্রে ফরেন্সিক রিপোর্ট তেমনই বলছে। কে এই সুন্দরী? দুজন কি আলাদা, নাকি একই মহিলা? কিংবা দুই ব্যবসায়ীর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? কিংবা দুই ক্ষুব্ধ স্ত্রীর মধ্যে কোনো যোগসাজশ? প্রত্যেকটা সম্ভাবনাই যাচাই করে দেখলেন তদন্তকারী অফিসার, কিন্তু অন্ধকার কমার বদলে গাঢ় হলো আরও বেশি।
ভিকটিম দুজনের মধ্যে কোনো সংযোগ ছিল না, কেউ কাউকে চিনতই না। দুই স্ত্রীর মধ্যে কোনো লিঙ্ক নেই, ফরেন্সিকও নতুন কোনো তথ্য দিতে পারছে না। সুপারি র্যাকেট সম্পূর্ণ নীরব। দুই ব্যবসায়ী গত কয়েক মাসে ব্যাংক স্টেটমেন্টে কোনো সন্দেহজনক লেনদেন নেই। তার আগে অবশ্য কিছু মহিলাদের নামে ট্রানজাকশন পাওয়া গেল, কিন্তু সে নেহাতি সামান্য। উক্ত মহিলাদের খুঁজে বের করাও হলো। তারা সবাই পেশায় কলগার্ল, একদম প্রফেশনাল। এদের মধ্যে কাউকে বিয়ে করার জন্য ওই দুই ব্যবসায়ী উঠে পড়ে লাগবেন বলে আমাদের মনে হয় না। তাছাড়া প্রত্যেকেই জানালো কারোর সঙ্গে স্টেডি অ্যাফেয়ারে তিনি যাননি। গত 6 মাসে ব্যবসা ক্ষেত্রে আর সংসারের বাইরে কোনো মোটা টাকা খরচও হয়নি। খবরি নেটওয়ার্ককে অ্যাক্টিভ করে দেওয়া হলো, কিন্তু তারাও অনেক চেষ্টা করে কিছু বের করতে পারল না। পুলিশ অফিসারটি মহাধন্দে পড়লেন। স্পষ্ট বুঝতে পারছেন যে এর পেছনে কোনো গোলমাল আছে, কিন্তু সেই ধাঁধাটা সম্পূর্ণ পর্দানসীন। যদি এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারের অ্যাঙ্গেলেও ভাবা যায়, তবুও কোনো মোটিভ নেই। সচরাচর সুন্দরী মহিলারা অর্থবান পুরুষদের টার্গেট করে থাকে তাদের টাকা হাতানোর জন্য, কিন্তু এখানে তেমন কোনো ব্যাপারই দেখা যাচ্ছে না। বরং দুক্ষেত্রেই পুরুষ দুজন ক্ষেপে উঠেছিলেন প্রেমিকাকে বিয়ে করার জন্য। সেক্ষেত্রে নারীটি বিরাট সম্পত্তির অধিকারিণী প্রায় হতেই যাচ্ছিল। তার আগেই লোক দুটোকে সে মারবে কেন? সোনার ডিম দেওয়া হাঁসের পেট কেউ কাটে না। তাছাড়া মারলই বা কী দিয়ে? ফরেন্সিক বিশেষজ্ঞ সে বিষয়ে সম্পূর্ণ নীরব। ভাবতে ভাবতেই যখন তিনি গলদঘর্ম হয়ে উঠেছেন এবং তদন্ত প্রায় ডেড এন্ডে পৌঁছেছে, তখনই এক খবরই অদ্ভুত একটা খবর দিল। অফিসারকে বলল, খবরটা কতখানি কাজে লাগবে জানি না স্যার, কিন্তু বোধহয় দুই ভিকটিমের মধ্যে কিছু কানেকশন তো আছে। আপনাকে হোয়াটসঅ্যাপে একটা ফেসবুক লিঙ্ক পাঠাচ্ছি, একটু দেখুন তো। কিছুক্ষণ পরেই এসে পৌঁছলো সেই ফেসবুক লিঙ্ক। অফিসার খুলে দেখলেন সেটা সর্বনাশিনী নামে এক অদ্ভুত সুন্দরীর ফেসবুক প্রোফাইল। টাইমলাইনে পোস্ট করা আছে মাত্র কয়েকটা শব্দ, RIP অর্জুন শিকদার। প্রথমে অবশ্য আসল ব্যাপারটা বোঝেননি তিনি, তবে অবাক হয়েছিলেন। অর্জুন শিকদারের যা চরিত্র, তাতে কোনো মহিলাই তার মৃত্যুতে দুঃখিত হবে বলে আমাদের মনে হয় না। অবশ্য ইনি যদি সেই রহস্যময় প্রেমিকা হয়ে থাকেন তবে আলাদা ব্যাপার। তিনি উত্তেজিত হয়ে খবরটিকে পাল্টা ফোন করে বললেন, গ্রেট জব! এই মেয়েটির সঙ্গে অর্জুন শিকদারের অ্যাফেয়ার ছিল কিনা খোঁজ নিতে পারবি? খবরি জবাবে বলল, সেই খোঁজ তো নিয়ে নেব, কিন্তু স্যার পোস্টটা ঠিকমতো দেখেছেন কি? মানে? ভদ্রলোক বিস্মিত। RIP মার্কা পোস্টের কথা বলছিস তো? দেখেছি, কেউ খুব দুঃখ পেয়েছে। ভালো করে দেখুন স্যার, ওটা সাধারণ RIP মার্কা পোস্ট নয়। যেদিন পোস্টটা পড়েছে সেই ডেটটা দেখুন। খবরই জানায় ডেটটা অর্জুন শিকদারের মৃত্যুর অন্তত 7 দিন আগের। ওটা দুঃখের পোস্ট নয়, ডেথ ফোরকাস্ট। কি? শব্দটা এত জোরে বলেছিলেন অফিসার যে গোটা থানায় প্রায় কেঁপে উঠেছিল। রুদ্ধশ্বাসে বললেন, কি বলছিস? অর্জুন শিকদারের মৃত্যুর 7 দিন আগের পোস্ট? সে কি? হ্যাঁ স্যার। ও প্রান্ত থেকে খবরের অপেক্ষাকৃত নিচু স্বর ভেসে এলো। শুধু তাই নয়, স্ক্রোল করে একটু নিচে নামুন, সঞ্জীব রায়চৌধুরী RIP মার্কা পোস্টও আছে। সেটাও ভদ্রলোকের মৃত্যুর ঠিক 8 দিন আগে পোস্ট করা, মানে ওটাও ডেথ ফোরকাস্ট। অফিসারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ফোনটা কেটে দিয়ে কিছুক্ষণ স্তম্ভিতের মতো বসে রইলেন। তারপর পাগলের মতো তন্ন তন্ন করে ঘেঁটে দেখলেন সর্বনাশিনীর প্রোফাইল। হ্যাঁ, খবরের প্রত্যেকটা কথাই অক্ষরে অক্ষরে সত্যি।
সঞ্জীব রায়চৌধুরীর আরআইপি পোস্টও আছে এবং সেটা সত্যিই তার মৃত্যুর 8 দিন আগে পোস্ট করা হয়েছে। এই প্রোফাইলটা এই দুজনের মৃত্যুতে আদৌ শোক প্রকাশ করা হয়নি, বরং তাদের মৃত্যুর আগাম বার্তা ঘোষণা হয়েছে, ডেথ ফোরকাস্ট। কি সাংঘাতিক! পুলিশ এতদিন সম্পূর্ণ অন্ধকারে ছিল, এবার একটা লিড পেয়ে উঠে পড়ে সবেগে তদন্ত শুরু করে দিল। তাদের সাইবার সেল সর্বনাশিনীর আইপি অ্যাড্রেস ট্র্যাক করার জন্য আদা নুন খেয়ে লেগে পড়ে। প্রোফাইলে মেয়েটির যত ছবি ছিল সব কটা প্রত্যেকটি পুলিশ স্টেশনে পাঠানো হলো। খবরিদের হাতে হাতে ঘুরতে লাগলো তার ছবি, কিন্তু শেষমেশ কিছুই হলো না। ছবির মেয়েটিকে খুঁজে পাওয়া গেল না কোথাও। সাইবার সেল তার আইপি অ্যাড্রেস ট্র্যাক করতে গিয়ে রীতিমতো হিমশিম খেল, কারণ বেশিরভাগ পোস্টই হয় কোনো অখ্যাত সাইবার ক্যাফে থেকে হয়েছে, নয়তো মোবাইল থেকে। পুলিশ সেই সাইবার ক্যাফেগুলোতেও ঢু মারল, কিন্তু যথারীতি কোনো লিড পেল না। আর যে যে মোবাইল থেকে স্ট্যাটাস আপডেট বা পোস্ট হয়েছে আইপি অ্যাড্রেসের মাধ্যমেও সেগুলো ট্র্যাক করতে গিয়ে সাইবার সেল পুরো হিমশিম খেয়ে গেল। কোনোটারই অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। সাইবার সেল সঞ্জীব ও অর্জুনের ফেসবুক অ্যাকাউন্টও তন্ন তন্ন করে ঘেঁটে দেখল। তাদের ফ্রেন্ড লিস্টে কিন্তু আদৌ সর্বনাশিনীর প্রোফাইল নেই। চ্যাট হিস্ট্রি ঘেঁটে ঘুটেও সন্দেহজনক কোনো প্রোফাইল পাওয়া গেল না। এই কেসটা নিয়ে মিডিয়া প্রচুর হল্লা করেছিল, এখনও করছে। অনেকেই এটাকে পারফেক্ট ক্রাইম বলছে, অনেকে পুলিশের 14 গোষ্ঠীর তুষ্টি করছে। কিন্তু অধীরাজ জানে যে পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না। ওটা ক্রিমিনালের ভ্রান্ত একটা ধারণা ছাড়া আর কিছু নয়। পুলিশকেও দোষ দেওয়া যায় না, তাদের হাতে তদন্ত করার মতো পর্যাপ্ত কোনো এভিডেন্সই ছিল না। এরম অবস্থায় তাদের ফ্রাস্ট্রেটেড হওয়াটাই স্বাভাবিক। তবু হাল ছাড়েনি তারা, নিয়মিতভাবে প্রোফাইলটার ওপর নজর রেখে আসছিল। আর আজ হয়তো এই দেখো, শিশির সেন ওর ল্যাপটপটা অধীরাজের দিকে ঘুরিয়ে দিলেন। নেক্সট আপডেট দিয়েছে সর্বনাশিনী, সেই একই স্টাইল আর আইপি পোস্ট। অর্ণবের শিরদাঁড়া বেয়ে একটা হিমশীতল স্রোত নেমে গেল। কি সর্বনেশী খেলায় মেতেছে এই প্রোফাইল। সর্বনাশিনীর আর আইপি পোস্ট মানে আরেকটা মৃত্যুর আগাম সংকেত। এখনও লোকটা মরেনি ঠিকই, তবে খুব শিগগিরই মরবে। আর কি করে যে মরছে তা ঈশ্বরই জানে। সে বিস্ফারিত দৃষ্টিতে পোস্টায় গোটা গোটা অক্ষরে লেখা আছে, রিপ বিজয় জয়সওয়াল। বিজয় জয়সওয়াল? অর্ণব স্খলিত স্বরে বলল, নিশান জুয়েলার্সের মালিক নয় তো? নিঃসন্দেহে তিনি, শিশির সেন জানালেন। পোস্টটা ঘণ্টাখানেক আগে, অর্থাৎ বিকেল 5টায় পড়েছে। পুলিশ তৎক্ষণাৎ বিজয় জয়সওয়ালের বাড়ি গিয়ে উপস্থিত হয়। জানা গেল যথারীতি তিনিও ট্যুরের নাম করে হাওয়া হয়ে গিয়েছেন। তার জীবনেও কোনো অজ্ঞাত প্রেমিকা ছিল এবং অ্যাজ ইউজুয়াল ওকেও ফোনে পাওয়া যাচ্ছে না। অর্ণব চিল্ড এসি ঠান্ডার মধ্যেও ঘেমে নিয়ে একসা হতে থাকে। এবারে শিকার হাই প্রোফাইল। বিপদ বুঝেই পুলিশ কেসটা সিআইডিকে ট্রান্সফার করেছে, অর্থাৎ স্রেফ ঘাট থেকে বোঝা নামিয়েছে। ব্যানার্জি, এডিজি বিপন্ন চোখ দুটো তুলে অধীরাজের দিকে তাকিয়েছেন। যে করেই হোক এবারের খুনটা আটকাও। আমি জানি না কোন অজ্ঞাত উপায়ে সে ফরেন্সিককে বিভ্রান্ত করে ছাড়ছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এগুলো সব খুন। ওপর মহল থেকে ট্রিমেন্ডাস প্রেশার মাসছে। এই লোকটা অথচ প্রভাবশালী। ওর লাশ হয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করতে পারি না আমরা। অধীরাজ খুব শান্তভাবেই বলল, আই উইল ট্রাই মাই বেস্ট স্যার। তবে হয়তো এখনই ভয় পাওয়ার কিছু হয়নি। পোস্টটা মাত্র ঘণ্টাখানেক আগে পড়েছে। যতদূর আমি কেসটা সম্বন্ধে জানি, এই ফোরকাস্টটা মৃত্যুর অন্তত 7-8 দিন আগে হয়। সুতরাং আশা করতে বাধা নেই যে বিজয় জয়সওয়াল এখনও জীবিতই আছেন, আর তাকে খোঁজার জন্য বেশ কিছুটা সময় আমরা পাব।
তাহলে খোঁজো। টেবিলের ওপর একটা চাপ্পড় মেরে এডিজি সেন বললেন, যে করেই হোক জ্যান্ত বের করো লোকটাকে, তার সঙ্গে ওই খুনিকেও। আকাশ চিরে বের করবে না পাতাল খুঁড়ে তা আমি জানতে চাই না। বাই হুক অর ক্রুক লোকটাকে বাঁচাও। তোমার হাতে খুব বেশি সময় নেই ব্যানার্জি, যত তাড়াতাড়ি পারো কাজ শুরু করে দাও। ইয়েস স্যার। অধিরাজ আর অর্ণব এডিজি সেনের ঘর থেকে বেরিয়ে নীরবেই চলে এলো। সর্বনাশিনী প্রোফাইলের সবকটা ছবির প্রিন্ট আউট দিয়ে দিয়েছেন শিশির সেন। অধিরাজ সেগুলোই খুব মন দিয়ে দেখছে। অর্ণব লক্ষ্য করে তার চোখ দুটো অন্যমনস্ক, কপালে সামান্য ভাঁজ, ছবিগুলো দেখতে দেখতেই হাঁটছে, কিন্তু ভঙ্গিটা চিন্তান্বিত। স্যার? অধিরাজ যেন সম্বিত ফিরে পায়। এবার অর্ণবের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে একটু আত্মমগ্নভাবেই বলল, এই একটা ছবি ছাড়া খুনির ব্যাপারে কোনো ক্লু নেই, কোনো এভিডেন্সও নেই। পুলিশ অলরেডি ছবিটাকে সার্কুলেট করেছে, তবুও আমরাও আমাদের মতো করে চেষ্টা করব। পুলিশের থেকে আমরা আরও বিপজ্জনক অবস্থায়। অর্ণব, আগে দুটো কেস ভিকটিম মৃত ছিল, কিন্তু আমার ধারণা এবার ভিকটিম এখনও বেঁচে আছে। আর এই স্কোপটা পেয়ে যদি আমরা তাকে বাঁচাতে না পারি, তবে প্রেস্টিজে পুরো গ্যামাক্সিন। অর্ণবের কপালে চিন্তার ভাঁজ। কিন্তু শুরু কোথা থেকে করব স্যার? পুলিশ যেখানে দাঁড়িয়েছিল আমরাও তো সেখানেই দাঁড়িয়ে। সে মাথা নাড়ে। এবার আরও একটা ক্লু আমাদের হাতে আছে। বিজয় জয়সওয়ালের বাড়িতে যাও, ওর একটা ফটো নিয়ে এসো। এই মেয়েটার সঙ্গে এবার জয়সওয়ালের ফটোটাও সার্কুলেট করাবো। প্রত্যেকটা পুলিশ স্টেশন ফ্যাক্স করে দুটো ছবি পাঠিয়ে দাও। মেয়েটাকে যদিও না পাই, জয়সওয়ালকে পাওয়ার চান্স আছে। আমাদের ইনফরমার নেটওয়ার্ক অ্যাক্টিভ করে দাও, সবার হাতে যেন দুটো ছবিই থাকে। আর বলতে বলতেই অধিরাজ হঠাৎই দুম করে বেমক্কা একটা প্রশ্ন করে বসে, আচ্ছা অর্ণব, যদি তোমায় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করতে হয়, তবে প্রেমিকাকে নিয়ে কোথায় যাবে? অর্ণব প্রায় আকাশ থেকে পড়ে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কেন? ঠোঁটের কোণে মৃদু দুষ্টু হাসিটা বের করে ঝিলিক দিয়ে উঠেছে। তুমি পরকীয়া করতে পারো না? সমস্যা কোথায়? এখন তো বৈধ হয়ে গিয়েছে। স্যার, আমি সে আর কি বলবে বুঝতে পারে না, রীতিমতো ঘাবড়ে গিয়েছে। এখনো পর্যন্ত বেচারি একটা স্বকীয়াই করে উঠতে পারল না, তো পরকীয়া কীভাবে করবে? কেন, তোমার লাইফে কেউ নেই? অধিরাজ চোখ মুচকে তাকিয়ে আছে তার দিকে। দু চোখ স্পষ্ট কৌতুক ফুটে উঠেছে। স্পেশাল কেউ? স্পেশাল বন্ধু টন্ধু? এবারে পুরো বাউন্সার। অর্ণব রীতিমতো থতমত খেয়ে কি বলবে বুঝে পায় না। বোকার মতো বলে বসলে, আমার তো শুধু আপনি আছেন স্যার। আমি? কিছুক্ষণ হাঁ করে অর্ণবের দিকে তাকিয়ে থেকে শেষমেশ হেসেই ফেলল সে। জিনিয়াস, রিয়েলি জিনিয়াস অর্ণব। তবে ঠিকই আছে, এখন ওটাও বৈধ। অর্ণব বুঝল কি চরম বোকামি করে বসেছে। লজ্জায় লাল হয়ে মাথা চুলকোতে বলল, স্যার আমি তা বলিনি, মানে তা বলতে চাইনি। অধিরাজ হাসতে হাসতেই বলল, আরে রিল্যাক্স রিল্যাক্স, টেনশন না করে ছবি দুটোকে কলকাতার যত হোটেল বা রিসর্ট আছে, ছোট মাঝারি সব জায়গায় ঘোরাও। দীঘা, বিশেষ করে মন্দারমণি পুলিশকে অ্যালার্ট করো। 24 ঘন্টার মধ্যে আমি জানতে চাই যে উক্ত দুই ব্যক্তির মধ্যে কাউকে সেখানে দেখা গিয়েছে কিনা। কিন্তু জয়সওয়াল তো বাইরে কোথাও যেতে পারে, পশ্চিমবঙ্গের বাইরে বা বিদেশে। লোকটার প্রচুর টাকা, হয়তো সুইজারল্যান্ডে বা মরিশাসে বসে হাওয়া খাচ্ছে। না অর্ণব, তাতে দুটো টেকনিক্যাল প্রবলেম আছে। অধিরাজ একটু আত্মবিস্মৃতির স্বরেই বলল, প্রথমত সুইজারল্যান্ড বা মরিশাসে যেতে হলে পাসপোর্ট ভিসা লাগে। আগে দুটো কেসে দুজন ভিকটিমের পাসপোর্টই বাড়িতে পাওয়া গিয়েছে। আর ভিসা করালে তার একটা রিপোর্ট লাগে, ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে শুরু করে অনেক রকম ডিটেলস লাগে। তেমন কিছু করলে পুলিশ ঠিকই জানতে পারত।
নকল পাসপোর্ট বা নকল নামে ভিসাও হতে পারে। অর্ণব আমতা আমতা করে বলল, যে পাবলিক এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছে, তার প্রেমিকাকে নিয়ে বেড়াতে যাচ্ছে, সে থোড়াই ঢাক পিটিয়ে নিজের পরিচয় দিয়ে বেড়াবে। গুড থিঙ্কিং। সে মাথা ঝাঁকালো। কারেক্ট, হতে পারে। সেক্ষেত্রেও তো টাকা লাগবে, অথচ দুটো লোকের ব্যাংক স্টেটমেন্ট তেমন কোনো সন্দেহজনক ট্রানজাকশান নেই। পুলিশ লোক দুটোর নামে বেনামে যত ব্যাংক অ্যাকাউন্ট আছে, ক্রেডিট ডেবিট কার্ডের ডিটেলস সব তন্ন তন্ন করে ঘেটেছে, কিচ্ছু নেই। পাসপোর্ট ভিসা না হয় বাদ দিলাম, অন্তত প্যাসেজ মানি কিংবা অন্যান্য খরচের টাকা বের করলো কোথা থেকে? টাকা হয়তো মেয়েটি দিয়েছে, প্রেমিকের জন্য এটুকু তো করতেই পারে। বাপরে! অধিরাজ তার কাঁধ চাপড়ে দেয়। তুমি তো রীতিমতো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের এক্সপার্ট হয়ে গেলে গুরু। সত্যি কি কোনো পরকীয়া করনি, নাকি চুপচাপ কাজ সেরেছ? এর উত্তরে বিব্রত হয়ে হে হে করে দন্তকান্তি দেখানো ছাড়া আর কোনো উপায় থাকে না। বলাই বাহুল্য অর্ণব তাই করল। অধিরাজ মৃদু হেসে বললে, তোমার থিওরিটা ধরো মেনে নিলাম, পাসপোর্ট ভিসা টাকা পয়সার ব্যাপার গোল্লায় যায়। ধরো সমস্ত কিছু ম্যানেজ করে দুজন লোকই বিদেশে প্রেম করতে গিয়েছিলেন, এবং যখন তারা প্রেমিকার সঙ্গে ইন্টু পিন্টু করছিলেন তখনই প্রেমিক চন্দ্রবিন্দু হয়ে গেলেন, অথবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী যা তা অসুখ নয়, একেবারে লিভার ড্যামেজ, অ্যাকিউট হেপাটিক ও রেনাল ফেলিওর। এইরকম মারাত্মক অসুখ হলে প্রথমেই ইন্স্যুরেন্স কোম্পানিকে স্মরণ করতে হবে। শুধু তাই নয়, যে লোকের পটল তোলার চান্স আছে তেমন সিরিয়াস মেডিকেল সিচুয়েশনে প্রথমেই অ্যাম্বাসি এবং কনসুলেটকে খবর দিতে হবে। সেখানে আর নকলি পাসপোর্ট ভিসা তো চলবে না। অ্যাম্বাসি রোগীর দায়িত্ব নেবে এবং ফ্যামিলিকে খবর দেবে। আর যদি পটল তোলে তাহলে তো আরও বিপদ। অ্যাম্বাসির পারমিশন, একটা অবশ্যম্ভাবী অটোপসি, 7 ঘাটের জল খেতে খেতে বডি নিয়ে আসার প্রসিডিওর। এত কাণ্ড হবে আর তার কোনো ট্রেসই থাকবে না, কেউ কিছু জানবে না। এটা কি আদৌ সম্ভব? আর লোক দুটোর বডিতে কোনো অটোপসির চিহ্ন ছিল না, তার মানে ওরা দেশের বাইরে যায়নি। অর্ণব একটু চিন্তা করে বলল, কিন্তু দেশের ভেতরে সিমলা, মসুরি, দিল্লি, গোয়া যে কোনো জায়গাতেই থাকা সম্ভব। যদি কলকাতার বাইরেই থাকবে তবে মৃতদেহটাকে কলকাতায় ডাম্প করার মানে কি? যেখানে মরেছে সেখানে ফেলে দিলেই তো ল্যাটা চুকে যায়। তা না করে কিলার ঘাড়ে করে ডেড বডিটাকে কলকাতায় এনে ফেলল। আর যদি তর্কের খাতিরে ধরেই নিন, 2 মক্কেল যখন কলকাতায় ফিরলেন তখনও মরেননি, গুরুতর অসুস্থ ছিলেন, সেক্ষেত্রেও তারা কোনো নার্সিংহোমে ভর্তি না হয়ে চুপচাপ বসে মরে যাওয়াই ঠিক করলেন। এ কি দেবদাস পেয়েছো নাকি, যে প্রেমের জন্য লিভার পচিয়ে গাছতলায় মরবে? অধিরাজ মাথা নাড়ছে। কোনো লজিক নেই। এছাড়া দুজনেই গাড়িতে বেরিয়েছিলেন, সে দুটো গাড়ি গেল কোথায়? অর্ণব এবার পুরো ব্যাপারটা বুঝল। সত্যি ব্যাপারটা রীতিমতো গোলমেলে, এবং এই মুহূর্তে তারা সম্পূর্ণ অন্ধকারে দাঁড়িয়ে আছে। বর্জর দীঘা বা মন্দারমণি যাওয়া অসম্ভব নয়। পুলিশ একটু অ্যালার্ট থাকুক, কিন্তু আমার মনে হয় ওরা ওখানে নেই। অধিরাজ আপন মনে বিড়বিড় করে, সম্ভবত জয়সওয়াল এই সর্বনাশিনীর সঙ্গে সর্বনেশে জয়সওয়াল জবাবটা কলকাতাতেই করছেন। কিন্তু প্রশ্ন হলো কোথায়? কোথায় হতে পারে? কোথায় যাওয়া সম্ভব? বলতে বলতেই হঠাৎ তার চোখের দৃষ্টি তীব্র হয়ে ওঠে। কি ভেবে সচকিত হয়, অর্ণবকে ডেকে ওঠে। অর্ণব! স্যার? এখনই বিজয় জয়সওয়ালের বাড়ি যাও, মিসেস জয়সওয়ালকে জিজ্ঞাসাবাদ করো। আই থিঙ্ক উনিও গাড়িতেই বেরিয়েছিলেন। ওর বাড়িতে যাও এবং গাড়ির নম্বর নিয়ে ট্রাফিক পুলিশকে অ্যালার্ট করো। ওদের সমস্ত সিগন্যালের সিসিটিভি ফুটেজ খুঁজে দেখো।
কোথাও না কোথাও ফুটেজে গাড়িটা নিশ্চয়ই দেখতে পাবে। ভদ্রলোকের ঘর তন্ন তন্ন করে খোঁজো। আমার ধারণা ওর পাসপোর্টটা ওখানেই আছে। মিসেস জয়সওয়ালকে জিজ্ঞাসা করবে যে মিস্টার জয়সওয়াল কলকাতায় কটা ফ্ল্যাট বা বাড়ি কিনেছেন বা ফার্ম হাউস কিনেছেন। সেগুলোতেও সার্চ অপারেশন চালাও। দরকার পড়লে শোরুমে ভদ্রলোকের কেবিনটাও সার্চ করো। কোথাও কিছু বাদ দেবে না। কাগজের টুকরো, পলিথিন যা দেখবে এভিডেন্স ব্যাগে তুলে আনবে। সাইবার সেলকে ওর ফোনের লাস্ট লোকেশন আর সর্বনাশিনীর লেটেস্ট আইপি অ্যাড্রেসটা ট্র্যাক করতে বলো। আমিও একবার দেখি পুলিশ কেন এই প্রোফাইলের আইপি অ্যাড্রেস পাওয়া সত্ত্বেও কিছু করতে পারেনি। ওকে স্যার। আর এইসব ইনফরমেশান আমার 24 ঘন্টার মধ্যে চাই। অন্য অধিরাজের চোখে দুশ্চিন্তা। আপাতত সর্বনাশিনীকে চেস করছি না। মনে রেখো, আমাদের এখন একটাই উদ্দেশ্য, বিজয় জয়সওয়ালকে যে করেই হোক জীবিত অবস্থায় খুঁজে পাওয়া। যে লোক অলরেডি 2টো খুন করে ফেলেছে, যা প্রায় পারফেক্ট ক্রাইমের পর্যায়ে পড়ে, সে কাঁচা কাজ করার লোক নয়। এবং যখন ডেসপারেটলি ডেথ ফোরকাস্ট করেছে, তার মানে একদম ফুল টাইট প্রস্তুতি নিয়েছে। এ কেস কিন্তু সাধারণ নয়, এটা আমাদের অ্যাসিড টেস্ট। অর্ণব বিনা বাক্য ব্যয়ে দ্রুত পদে নিজের কাজগুলো বুঝে নিতে চলে যায়। অধিরাজ সর্বনাশিনীর ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। অদ্ভুত সুন্দরী, যদিও একটু নিগ্রোদের মতো ধরনের চেহারা, একরাশ কোকড়া কোকড়া চুল জলপ্রপাতের মতো ঝাঁপিয়ে পড়েছে নিচের দিকে। ঈশ্বর তির্যক চাহনি, এক কথায় মদিরাক্ষী। মুখের আদল চমৎকার, হাসিটা ভারী ঝলমলে সরল, এক কথায় কালো বিদ্যুৎ। ছবিটা দেখতে দেখতে তার মনে হলো ছবির মেয়েটাকে খুব চেনা চেনা ঠেকছে। এই মুখ সে আগে কোথাও দেখেছে। এই হাসি, এই চোখ, এই কোঁকড়া কোঁকড়া চুল অত্যন্ত পরিচিত। দেখেছে তো বটেই। অধিরাজের চোখ কুঁচকে যায়। সে নিশ্চিত এই চেহারাটা দেখেছে, কিন্তু প্রশ্ন হলো কোথায়। বাইরে তখন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। একটু আগেই ঝড় রীতিমতো তাণ্ডব করে দিয়েছে। ফলস্বরূপ হয়তো কোথাও ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়েছে। নিশ্ছিদ্র অন্ধকারে ডুবে গিয়েছে গোটা চত্বর। তার মধ্যেই বৃষ্টির মুখরতা। একটানা বৃষ্টিপাতের শব্দের সঙ্গে তাল মিলিয়ে গুড়গুড়িয়ে উঠছে মেঘ। ঝলসে ঝলসে উঠছে বিদ্যুতের প্রখর ভ্রুকুটি। তার তীব্র আলো জানলার কাচের ওপর পড়ে চমকে চমকে উঠছে। অন্ধকারের মধ্যেই নিজের ঘরের বিছানায় কুটিসুটি মেরে বসেছিল মেয়েটি। অন্ধকারকে সে এখনো ভয় পায়। ছোটবেলায় তার ধারণা ছিল অন্ধকার বুঝি এক জাতীয় রাক্ষস, সুযোগ পেলেই ধরে গিলে নেবে। যে মূর্তিমান তমরিষা ছোটবেলা থেকেই তাকে তাড়া করে আসছে, প্রত্যেকবার ভয় দেখিয়ে এসেছে, আজও তার খেলা শেষ হয়নি। আজও সে প্রতি পদে পদে তার অন্ধ চোখ নিয়ে সামনে এসে দাঁড়ায়। অথচ এখন তার অন্ধকারে বসে থাকার কথা নয়। ওদের হাউজিং কমপ্লেক্সে যে পাওয়ার ব্যাকআপ আছে, তা পাশের ঘরে বন্ধ দরজার তলা দিয়ে ভেসে আসা এক চিলতে বৈদ্যুতিক আলোর উপস্থিতিতেই বোঝা যায়। অন্ধকারকে ভয় পাচ্ছে, তবুও এক অদ্ভুত জেদে ঘরের আলো সে জ্বালেনি। অ্যালিস বলে, ভয়কে সবসময় চ্যালেঞ্জ হিসাবে নিতে হয়, তার মুখোমুখি দাঁড়াতে হয়, নয়তো ভয় তাকে হারিয়ে দেবে। তাই দাঁতের দাঁত চেপে নিজেকে অন্ধকারের মুখোমুখি বসিয়েছে। আমি পারবো, আমি পারবো, পারতেই হবে। আপন মনেই বিড়বিড় করতে করতে মেয়েটি ভয়ে ভয়ে আর চোখে পাশের ঘরের দিকে তাকায়। ওই তো, ওই বন্ধ ঘরে আজও বসে আছেন মিস্টার বাজাজ। আজও নিশ্চয়ই তার সামনে পাতা আছে দাবার ছক। রোজই এ সময় তিনি দাবা খেলেন।
সাদা রানী প্রতিদিনই খেয়ে ফেলে কালো রানীর ভাগ্যকে। আকণ্ঠ মদ্যপান করেন, আর তারপর আকাশে ঘন মেঘ সশব্দে গুড়গুড়িয়ে ওঠে। এক ঝলক বিদ্যুতের নীলাভ আলো যেন ছিটকে এসে পড়ল মেয়েটির মুখে। সেই সামান্য আলোতেই দেখা গেল তাকে। কৃষ্ণাভ অথচ পেলব মসৃণ মুখ ঘিরে ঘন কালো মেঘের মতো ছড়িয়ে আছে কোকড়া কোকড়া এক রাশ চুলের ভার। সামান্য উঁচু কপালের নিচে একজোড়া ঝকঝকে অথচ ভীরু চোখ। ঠোঁট দুটো এক অব্যক্ত ভয়ে অল্প অল্প কাঁপছে। মুখের ভাঁজে ভাঁজে প্রকট আশঙ্কা। মেয়েটির আর আস্তে আস্তে বিছানা থেকে নেমে আসে। কি যেন একটা প্রচণ্ড সংকল্পে এখন তার চোয়াল দৃঢ় হয়ে উঠেছে। পা টিপে টিপে হাঁটার ভঙ্গিতে গোপনীয়তা স্পষ্ট। এখনো মন্ত্র পড়ার মতোই বলে চলেছে, পারতেই হবে, পারতেই হবে, পারবো। কিন্তু কি যে পারতে হবে কিংবা কি যে পারবে তা এখনো স্পষ্ট নয়। বাইরে বৃষ্টির বেগটা আরো বাড়ল। বৃষ্টিপতনের প্রবল শব্দে প্রায় আর কিছুই শোনা যাচ্ছে না। মেয়েটির কানে অবশ্য তখন জাগতিক কোনো শব্দের আভাসই নেই। সে শুধু নিজের হৃদস্পন্দনটা শুনতে পাচ্ছিল। বুকের ভেতরে হৃৎপিণ্ড যেন উত্তেজনায় প্রায় লাফাচ্ছে। নিজের দেহে প্রতিটা ধমনী, শিরা, উপশিরায় রক্তের দ্রুত চলাচলটুকু টের পাওয়া যায়। সামান্য রক্তনালী পাকিয়ে ওঠে, ঝনঝনিয়ে চলছে রক্তপ্রবাহ। প্রচণ্ড উত্তেজনায় নিঃশ্বাসের তাল দ্রুত। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা বুঝে ফেটে যাবে। সমস্ত দেহ উত্তাপ ছড়াচ্ছে। চলতে চলতেই সে বন্ধ দরজার কাছে এসে থমকে দাঁড়ায়। এরপরে কাজটা খুব সহজ নয়। মেয়েটা ঠোঁট কামড়ালো। অন্ধকার ভয়ের এক নাম, কিন্তু তার চেয়ে বড় ভয়ের নাম মিস্টার বাজাজ। তিনি এই মুহূর্তে ওই ঘরে বসে আছেন। এই বন্ধ দরজা খুললে দেখা যাবে তাকে। আরাম কেদারায় ঠেস দিয়ে নিমগ্ন চিত্তে তাকিয়ে আছেন চেসবোর্ডের দিকে। তার পছন্দের সাদা রানী কালো রানীকে মাত দেওয়ার জন্য গুটি গুটি এগোচ্ছে। কিন্তু কিস্তিমাতের আগেই থামানো দরকার ওকে। থামাতেই হবে, পারতেই হবে। আবার এক কর্কশ শব্দ, পরক্ষণেই বজ্রপাত। এক ঝলক আগুন বুকে নিয়ে কোথাও বুঝি বাজ পড়ল। মুহূর্তের প্রকাশে আবার দেখা গেল মেয়েটির মুখ। ভয় পেলে অনেক সময় মানুষের মুখ মুখোশের মতো হয়ে যায়। তার মুখও এখন অবিকল ভয়াল জাপানি মুখোশের মতো দেখাচ্ছে, রক্তশূন্য, ভীত। সে অতি সন্তর্পণে দরজাটা খুলল। এমন নিঃশব্দে দরজাটা খুলে গেল যেন মেয়েটি নয়, নিয়তি এসে দাঁড়িয়েছে দরজার অপর প্রান্তে। সামান্য ফাঁক করে দুটো সতর্ক চোখ ভেতরে উঁকি মারল। ভেতরের দৃশ্যটা দেখার আপ্রাণ চেষ্টা করছে। এখন ঠিক কি করছেন মিস্টার বাজাজ? টের পেয়েছেন কি কিছু? সামনের দৃশ্যে অবশ্য তেমন কোনো বিপদ সংকেত পাওয়া গেল না। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আরাম কেদারায় কেউ একজন বসে আছেন। তার মাথার উপরে কোহিনূর হীরের দুটি নিয়ে ঝলমল করছে দামি অ্যান্টিক ঝাড়বাতি। সামনে শৌখিন কাচের টেবিল, টেবিলের ওপর হুইস্কির বোতল আর গ্লাস, আর পাশে চেসবোর্ড। খেলাটা এখনও অসমাপ্ত। মানুষকে এখান থেকে দেখা যাচ্ছে না, শুধু তার একটা হাত এলিয়ে পড়েছে আরাম কেদারায়। অতি সন্তর্পণে নীরবে সরীসৃপের মতো ঘরের ভেতরে ঢুকে পড়ল মেয়েটা। মিস্টার বাজাজের রুচি ভারী উদ্ভট ধরনের। এই ঘরটাকে দেখলে ঘর কম, মিউজিয়াম বেশি মনে হয়। কি নেই এই ঘরে? একদিকের দেওয়ালে সারি সারি পুরনো অ্যান্টিক ঘড়ি। যখন সব কটা একসঙ্গে বাজতে থাকে তখন কান পাতা দায় হয়। অন্যদিকে টাঙানো আছে অনেক মুখোশ। মুখোশগুলির মধ্যে কোনটা যে সবচেয়ে বেশি ভয়ানক সঠিকভাবে বলা মুশকিল। সবকটাই এমন ভয়ঙ্কর যে দেখা মাত্রই আঁতকে উঠতে হয়, অথচ প্রত্যেকটাই নাকি অত্যন্ত দামি।
মিস্টার বাজাজ দেশ বিদেশ থেকে কিনে এনেছেন ওটা। কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলে এইসব বিভৎস মুখোশ কেনার মানে কি তা তাকে জিজ্ঞাসা করার সাহস আজ পর্যন্ত কারোর হয়নি। মিস্টার বাজাজ কারোর কথা শোনেন না, তার কোনো কাজের কৈফিয়ত দেওয়ার পছন্দও করেন না। মেয়েটির দৃষ্টি এবার দেওয়াল ছেড়ে দেওয়াল সংলগ্ন প্রকাণ্ড মেহগনি টেবিলের দিকে গেল। সেখানে এখন শোভা পাচ্ছে নানা রকমের দামি অ্যাস্ট্রে, কোনোটা আইভরের, কোনোটা রূপোর। ধূমপায়ীদের জন্য একটা অ্যাস্ট্রে যথেষ্ট, কিন্তু যেহেতু লোকটির নাম মিস্টার বাজাজ, সেহেতু এক গাদা অ্যাস্ট্রেই থাকবে। রয়েছে একটি রত্নখচিত কলমদানিও। বেশ কয়েকটা বহুমূল্য বিদেশি পেন সুন্দরভাবে সাজানো আছে তার গর্ভে। আশেপাশে ফুলদানি, কয়েকটা রূপোর কয়েন ইতস্ততে ছড়ানো সিল্কের রুমালের ওপর, বেশ কয়েকটা পুরনো বই যার মলাট নেই, একটা শৌখিন কফির মগ, সিগারেটের প্যাকেট, ছোট ছোট কিছু জাপানি পুতুল, একটা সোনালি রঙের লাফিং বুদ্ধ, পোর্সিলেনের একটা নগ্ন নারী মূর্তি, খাঁটি ফরাসি আতরের খালি শিশি, ভিন্টেজ ওয়াইনের একটা বোতল, একটা সুন্দর কারুকার্য করা বাঁটওয়ালা বিপজ্জনক ভোজালি এবং আরও অনেক কিছু। মেয়েটি ভুরু কুঁচকে যায়। এসব টেবিলের উপর জড়ো করে রাখার মানেটা কি? যেখান থেকে যা পেয়েছেন মিস্টার বাজাজ সব সংগ্রহ করে এনেছেন এবং যথারীতি দুদিন পরে সেই মূল্যবান জিনিসটার উপর আগ্রহ তিনি হারিয়ে ফেলেছেন। ফলস্বরূপ ওগুলো এখন অযত্নে টেবিলের ওপরই গড়াগড়ি খাচ্ছে। মিস্টার বাজাজ এরকমই। যে কোনো জিনিস, তা বস্তু হোক কি মানুষ, একবার হাসিল করে ফেলার পরই আগ্রহ হারিয়ে ফেলেন। তখন তার এই অবস্থাই হয়, অনাদৃত হয়ে পড়ে থাকে। মেয়েটির লোভাতুর দৃষ্টি সোনালি বাঁটের কারুকার্য করা ভোজালিটার ওপর পড়ল। তার চোখ চকচক করে ওঠে। এই সেই তুরস্কের ভোজালি, যেটা একসময় এক কুখ্যাত খুনির সম্পত্তি ছিল। এই ভোজালি অনেক মানুষের রক্তের স্বাদ পেয়েছে, আজও তার তীক্ষ্ণ পলা চূড়ান্ত নিষ্ঠুরতায় তাকিয়ে রয়েছে। হয়তো রক্তপিপাসু অস্ত্রটা নিজস্ব অভিজ্ঞতায় বুঝতে পেরেছে যে আজ আবার তেমনই একটা মুহূর্ত আসতে চলেছে, যা একসময় অতীতে এসেছিল। সে শিকারী বিড়ালের মতো নিঃশব্দ পায়ে ছুরিটার দিকে এগোতে থাকে। মিস্টার বাজাজ এখনও তার উপস্থিতি টের পাননি। তিনি আপন মনে আরাম কেদারায় হেলান দিয়ে দাবা খেলতেই ব্যস্ত। নিজের খেলায় এতটাই মগ্ন যে এই মুহূর্তে কানের কাছে অ্যাটম বোমা ফাটলেও বোধহয় তিনি টের পাবেন না। এই সুযোগ। ভীষণ উত্তেজনায় মেয়েটা আরও একটু এগোতে গিয়ে আচমকা একটা স্ট্যান্ডের ওপর রাখা ফুলদানির সঙ্গে ধাক্কা খেল। নীল স্বচ্ছ কাঁচের ফুলদানিটা সপাটে মেঝেতে পড়ে গিয়ে প্রবল ঝনঝন আওয়াজ তোলে। সে ভয় বিস্ফোরিত দৃষ্টিতে দেখল ফুলদানিটা পুরো টুকরো টুকরো হয়ে গিয়েছে। ওহ! ভয়ের চোটে মেয়েটা দুহাতে মুখ ঢেকে ফেলে। সর্বনাশ! মিস্টার বাজাজের শখের ফুলদানি ভেঙে গিয়েছে। এবার কি করবে সে? তার থেকেও ভয়ের কথা যে মিস্টার বাজাজ কি করবেন। কোমরের বেল্ট দিয়ে পেটাবেন, না পিঠে গরম ইস্ত্রির ছাঁকা, অথবা আরও কোনো কঠিন শাস্তি? কি হবে এবার? মিস্টার বাজাজ, আমি ইচ্ছে করে ভাঙিনি, ওটা জাস্ট ভেঙে গেল। প্লিজ বিলিভ মি। কান্নামাখা কাতর স্বরে বলল সে, যেন এক অবোধ শিশু ভুল করে ফেলে মাপ চাইছে। তার কণ্ঠস্বর কাঁপছে, শব্দগুলো আটকে আটকে যাচ্ছে। তবু কোনো মতে তোতলাতে তোতলাতে বলল, ফরগিভ মি, আই এম সরি। আমায় মেরো না আমায়, প্লিজ। মিস্টার বাজাজ কোনো উত্তর দিলেন না। তিনি এখনও দাবা খেলাতেই মগ্ন। শুধু মেয়েটি যেন শুনতে পেল। ভদ্রলোক সেই আগের মতো চাপা হিসহিসে কণ্ঠে বললেন, E for 2, E5।
আই এম সরি। মেয়েটা অসহায়ের মতো কাঁদছে এবং থরথর করে কাঁপছে। কি করবে কি বলবে বুঝে উঠতে পারছে না। তার চোখে এক ফোঁটা জল নাক দিয়ে টুপ করে খসে পড়ল চিবুকের ওপর। তীব্র বৈদ্যুতিক আলোয় ঝিকমিকিয়ে উঠল অশ্রুবিন্দু, যেন চকচকে কালো গ্রানাইটের বুকে ঝলমল করছে এক কচি হিরে। ই ফর ট্রু, E5। মিস্টার বাজাজ আবার চাপা অথচ ক্রুদ্ধ স্বরে বললেন। সে অপরাধীর মতো মাথা নিচু করে তার সামনে গিয়ে দাঁড়ায়। মিস্টার বাজাজের মুখোমুখি দাঁড়িয়ে আর চোখে তাকালো তার দিকে। মিস্টার বাজাজও এখন তার দিকেই তাকিয়ে আছেন। লোকটার চোখ দুটো শীতল, অভিব্যক্তিহীন। তার সুখবুদ্ধি মরে গিয়েছে, সে বোধহয় কোনোভাবেই অন্যভাবে তাকাতে জানে না, ঠিক যেন একটা সাপ। NC3 to NC6। মিস্টার বাজাজ এখনও নির্বিকারভাবে তাকিয়ে আছেন তার দিকে। কোনো হেলদোল নেই। অদ্ভুত শমিত দৃষ্টিতে যেন মাপছেন তাকে। ঠোঁটের কোণে নিষ্ঠুর হাসি। এই হাসি তার অতি পরিচিত। এই হাসি ভয়ঙ্কর। আমায় মেরো না প্লিজ। মেয়েটি কান্নামাখা অনুনয় করে। আমি কিছু করিনি, আমি ওই লোকটাকেও কিছু করিনি। ও কি করে মরে গেল আমি জানি না। হ্যাঁ, আমি ওদের কাউকে মারতে চাইনি। মিস্টার বাজাজ কোনো উত্তর দিলেন না। এখনও নির্বাক অথচ রহস্যময় হাসিটা ঝুলছে তার ঠোঁটের কোণে। ভীষণ ঠান্ডা দুটো চোখ ছুরির মতো বিঁধছে। ছুরির কথা মনে পড়তেই হঠাৎ যেন একটু সাহস ফিরে পেলেছে। আর চোখে এক ঝলক দেখে নিল ছুরিটাকে। শুকনো ঠোঁট চেটে নিয়ে কোনো মতে বলল, তুমি আমাকে মারবে না, নয়তো আমি তোমাকে মারব। হ্যাঁ হ্যাঁ, তোমাকেই মারব। তুমি আমাকে হারাতে পারো না। তুমি Queen to H5 check and mate। শান্ত অথচ ক্রূর স্বরে উত্তর এলো। মেয়েটি শিউরে ওঠে। চেকমেট? এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। ওকে থামানো দরকার, এই মুহূর্তেই থামানো দরকার। কিন্তু কিভাবে? সে বিদ্যুৎ গতিতে চোখের পলকে সামনের টেবিল থেকে তুলে নিল তুরস্কের সেই কুখ্যাত ছুরি। মিস্টার বাজাজ কিছু বোঝার আগেই তার উপরে ঝাঁপিয়ে পড়েছে মেয়েটা। পাগলের মতো কোপের পর কোপ মারতে মারতে বলল, শয়তান স্কাউন্ড্রেল, আমাদের সবার লাইফ নষ্ট করেছো তুমি। কি ভেবেছো তুমি ডিরেক্টর? যা বলবে যা করবে সব চুপচাপ সহ্য করতে হবে? ইউ বাস্টার্ড! নে নে, এই নে। মিস্টার বাজাজের মুখ দিয়ে একটা কাতরোক্তিও বেরোলো না। সামান্য শব্দটুকু করার সুযোগও পাননি। ছুরির আঘাতে কেঁপে কেঁপে উঠছে তার দেহ। তিনি টু শব্দটিও না করে কাত হয়ে পড়লেন আরামকেদারার চেয়ারের ওপর। বেবি! মেয়েটি পাগলের মতো একের পর এক কোপে বসিয়েই চলে যাচ্ছে। একটা তীব্র স্বরে সচকিত হয়ে উঠল সে। খোলা দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে অ্যালিস। সম্ভবত সে এতক্ষণে কিচেনে ছিল। পরনে কুকের অ্যাপ্রন। তার চিৎকারের শব্দ শুনে ছুটে এসেছে। এমনিতে অ্যালিস ভীষণ পৃথুলা। অত বড় চেহারাটা নিয়ে দৌড়ে আসতে ঘেমে গিয়েছে। তার উপর চোখের সামনে এই দৃশ্য। সে দেখল অ্যালিসের দৃষ্টিতে ভীষণ ভয়। জোরে জোরে শ্বাস টানছে আর দরদর করে ঘামছে মহিলা। কোনো মতে বলল, ওহ ডিয়ার, হোয়াট হ্যাভ ইউ ডান? এতক্ষণে তার চেতনা ফিরল। একটা অস্পষ্ট শব্দ করে সে মিস্টার বাজাজকে ছেড়ে কয়েক পা পিছিয়ে যায়। কিছুক্ষণ বোধহীনের মতো দাঁড়িয়ে থাকলো। কি করে ফেলেছে সেটা বুঝতে হয়তো কয়েক মুহূর্ত সময় লাগলো তার। পরক্ষণে সে পাগলের মতো ছুটে যায় অ্যালিসের দিকে। যন্ত্রণায় কাতর মানুষটা একটু আশ্রয়ের আশায় ছুটে গেলে সেই অনন্ত স্নেহময়ীর দিকে যেভাবে যেতে পারে
যে ছোটবেলা থেকে তাকে বুকে করে মানুষ করেছে, তার স্থূল দেহটাকে আঁকড়ে ধরে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল সে। আমি ওকে খুন করেছি অ্যালিস, ওকে মেরে ফেলেছি, আমি মারতে চাইনি, বিলিভ মি। অ্যালিস তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আই নো, কুল ডাউন বেবি। তার বুকে মুখ গুজে কান্না বিকৃত স্বরে মেয়েটি বলে, আমি কাউকে মারতে চাইনি, কাউকে নয়, কিন্তু ওরা একে একে মরে গেল, ওরা মরে গেল। অ্যালিস নীরবে মেয়েটির মাথায় হাত বোলাতে থাকে। তার স্পর্শে পরম মমতা আর সান্ত্বনা। অজান্তেই বুক ভেঙে একটা দীর্ঘশ্বাস পড়ে। আরামকেদারের উপর তখনও পড়ে রয়েছে মিস্টার বাজাজের ছুরিবিদ্ধ দেহ। সামনে দাবার ছকে খেলা অমীমাংসিত। তার চোখ দুটো খোলা, দু চোখে সেই ভয়ানক শীতল দৃষ্টি, যেন মানুষটা কোনোদিন বেঁচেই ছিল না। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য।